ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ লেখিকা আসিফা খান পর্ব ৩১। বাহুডোর থেকে ছাড়া পেতেই আসিল সিটকে দূরে সরে গেল। আসিলের আচরণে অবাক হলো না ফারহাদ। মুখ ঘুরিয়ে ক্ষীণ হাসল। সে জানে আজকের সকাল যে আসিলের জন্য শুভ ছিল না, ছিল বিষাদ বর্ণন। হাজারো প্রশ্নের সাথে শুরু আজকের সকাল। রাগে, অভিমানে আর হাজার প্রশ্নে ভরা এই রমণীর দিকে এগোতে গেলেই রমণীটি পিছিয়ে যায়, ধরা গলায় জিজ্ঞাসা করে, কেন করলেন এরকম? ফারহাদ ঠোঁট কামড়িয়ে পকেটে হাত ঢুকিয়ে আবারও এগিয়ে গেল আসিলের দিকে। অভিমানী আসিল এবারও পিছালো। একসময় পিঠ ঠেকল কৃষ্ণবর্ণ সঞ্জিত দেওয়ালে। আসিলের এক পাশে হাত রাখল ফারহাদ। ডান দিকের কাটা ভ্রূ নাচল। অর্থাৎ এবার কোথায় পালাবে? নতজানু হলো আসিল। মৃদু কাঁপছে তার চিকন বদন। সকাল থেকে এখন পর্যন্ত সে শুধুই কাল রাতের কথা ভেবেছে, মনে করার চেষ্টা করেছে, কিন্তু ফলশূন্য। রাগ ফারহাদ থেকে বেশি নিজের উপর হচ্ছে আসিলের। কেন সে কাল ওইসব শরবত খেয়েছে, আর ওই শরবতেই বা কি মেশানো ছিল যে আসিল সব ভুলে বসেছে। নরম গালে বলিষ্ঠ হাতের স্পর্শে চমকে উঠল মেয়েটি। চোখ তুলে তাকাতেই ফারহাদের গম্ভীর প্রশ্নের মুখোমুখি হতে হলো, কি করেছি আমি? আসিল অবাক হয়, প্রশ্নের কি সিঁড়ি, এমন আচরণ করছে যেন কিছুই জানে না। আসিল অন্য পাশ থেকে চলে যেতে চাইলে ফারহাদ অন্য পকেট থেকে হাত বের করে আসিলের অন্য পাশে রাখে। আসিল বন্দিনী হয় তাই ডেভিলের। আসিল এবার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে সোজাসুজি প্রশ্ন ছুড়ে দেয়, কাল রাতে কি হয়েছিল ফারহাদ? আর ওই রুমটা এত তাড়াতাড়ি চেঞ্জ কি করে হলো? আর ওই শরবত? ফারহাদ যে আসিলকে বেশ শায়েস্তা করেছে তা আসিলের মুখশ্রী সাক্ষী দিচ্ছে। ফারহাদ আর আসিলকে কিছু বলতে দিল না। গালে হাত রেখে বৃদ্ধা আঙুল দ্বারা আসিলের নরম অধর স্লাইড করতে করতে বলে, ওইগুলো শরবত নয়, এনার্জি ড্রিঙ্ক ছিল। আর এটা নিশ্চয়ই জানো যে কোনো কিছুই বেশি ভালো না। তুমি এনার্জি ড্রিঙ্কটা একটু বেশি খেয়ে ফেলেছিলে, তাই তো তুমি কাল। আমি কাল কি? কাপা কাপা ঠোঁটে ফারহাদ উত্তর দিল না। আরও একটু ঘনিষ্ঠ হলো আসিলের। মেয়েটির গভীর নয়নে নিজের খয়েরি আখিদ্বয় থামিয়ে রাখলো আর পলকহীন চেয়ে রইল। গভীর স্বরে বলল, জানো তো অ্যাঞ্জেল, কোনো পুরুষকে উত্তেজিত করতে বেশি কিছুর প্রয়োজন হয় না। সামান্য স্পর্শে তারা ঘায়েল, মাতাল। কাল আমাদের মধ্যে তাই হয়েছে যা একটা স্বামী স্ত্রীর মধ্যে হওয়ার কথা। আসিলের কানের কাছে মুখ নামিয়ে বলল, তারপর? আর ওই রুম কীভাবে বা কে চেঞ্জ করেছে সেটা তোমার না ভাবলেও চলবে। তুমি শুধু কালকের কথা ভাবো। কিন্তু কিন্তু আমার তো কিছু মনে নেই। কথাটি বলতে গিয়ে আসিলের চোখ ছলছল করে উঠল। চলো তাহলে আজ তোমার মনে রাখার জন্য আমরা দ্বিতীয়বার। চোখ মেরে আসিল কেঁপে উঠল, সাথে কেঁদে। খাপ ছাড়া লাগছে নিজেকে, সে তো এমনটা চায়নি। মন বলছে যা হয়েছে তা ভুল তো কিছু নয়, ওটা তো ফারহাদের অধিকার, স্বামীর অধিকার। কিন্তু মস্তিষ্ক মনের বিরুদ্ধে মামলা করছে, না, যা হয়েছে ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। ফারহাদের একটু হলেও ধৈর্য ধরা উচিত ছিল। উচিত ছিল আসিলের স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করা, তাকে গভীরভাবে ছোঁয়ার অনুমতি নেয়া, একবার আসিলের সম্মতি জানার। আসিল নিঃশব্দে কান্না করে দিল। কান্না করতে করতে ললাট ঠেকালো ফারহাদের প্রশস্ত বুকে। কান্নারত কণ্ঠে অভিযোগের সুরে বলল, আপনি ভীষণ অধৈর্য ফারহাদ, ভয়ঙ্কর রকমের প্রণয় পাগল আপনি। ফারহাদ হাসবে না কাঁদবে বুঝতে পারল না। হ্যাঁ, সে জানে সে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে বিয়ে করেছে, তাই তো প্রতিটা মুহূর্তে এই বাচ্চা মেয়েটার ভীষণ কাছে গিয়েও থেমে যায়, থামিয়ে নেয় নিজেকে, নিজের প্রণয়ের জোয়ারকে ভাটাতে পরিণত করে। আর মেয়েটা বলে সে প্রণয় পাগল, ভাবা যায়? কিন্তু আসিল যে এতটা বাচ্চা সুলভ ভাবনায় ভরপুর, সে জানতো না। কি মেয়ে রে বাবা, তার কুমারিত্ব সত্যি হারিয়েছে কিনা সেটা বোঝার এখনো বুদ্ধি হয়নি এই মেয়ের। আসিলের কান্নার বেগ ধীরে ধীরে বাড়তে থাকে। মেয়েটা ভয় পেয়েছে ভীষণ, সাথে অভিমানের পারদও কমেনি বই বেড়েছে। ফারহাদ একটা দীর্ঘশ্বাস ফেলল। না, অনেক হয়েছে, আর না। মেয়েটাকে এবার শান্ত করতে হবে। তাছাড়া ফারহাদের এই ডোজের কামাল এত তাড়াতাড়ি যাবে না আসিলের মন থেকে। এবার থেকে যে কোনো শরবত খাওয়ার আগে আসিল সেটাকে ল্যাবরেটরিতে পাঠাবে, তা গ্যারান্টি। ফারহাদ বিচিত্র হাসল। আসিলের চুলের ভাঁজে আঙুল চালাতে চালাতে বলল, অ্যাঞ্জেল, আজ সকালে গোসল করেছিলে? হুম। অভিমানে মাখানো এই হুম ফারহাদের মধ্যে ঝঙ্কার সৃষ্টি করল। উফ রে, তার বাচ্চা বউ। ফারহাদ আসিলকে তুলল, মুখশ্রী তুলে ধরে চোখের পানি মুছে দিতে দিতে বলল, যেই মেয়ে গোসলের সময় এটা বুঝতে ব্যর্থ, অক্ষম যে সে সত্যিই তার ভার্জিনিটি হারিয়েছে কিনা, তার সাথে আমি প্রণয় মুহূর্ত কাটাবো?
এটা নিতান্তই একটা বোকামি, পাগলামি। আসিল অবাক, বেকুব বনে গেছে সে। কিসমিসের মতো নেতিয়ে পড়ল। অবাক নয়নে তাকে বিস্মিত কণ্ঠে বলেন, তার মানে কাল? শুয়ে পড়ো। মধ্যরাত, ঘড়িতে প্রায় 2টা 30। গভীর নিদ্রায় মশগুল এই ব্যস্ত শহর। বাহিরে ঝিঝি পোকার গভীর স্বর শোনা যাচ্ছে। এক ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়ে আছে আসিল আর ফারহাদ। আসিলের কাপড় চোপড়ের বাজে অবস্থা, সবসময়ের মতো দুটো পা ফারহাদের পেটের ওপর। সব ঠিক থাকলেও ঠিক নেই ফারহাদ। সে নিজেকে হারিয়েছে তার ভয়ঙ্কর স্বপ্নের রাজ্যে। তরতর করে ঘামছে সে, উসপাস করছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, ভ্রু কুঁচকে বারবার উচ্চারণ করছে, বাবা, বাবা উঠো প্লিজ। আর পারল না নিজের সাথে যুদ্ধ চালাতে। হারল সে নিজের কাছে। মৃদু কম্পনরত কণ্ঠে বাবা বলে চিৎকার দিয়ে উঠে বসল। হাত দিয়ে মুখ ঢেকে চেপে ধরল। অতপর চুল খামচে দিয়ে মুঠো করে ধরে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। কিছুভাবেই নিজেকে শান্ত করতে পারছে না। মনে হচ্ছে সব কিছু শেষ করে দিতে, এক ভয়াবহ প্রলয় ঘটাতে। প্রায় 1.5 মাস পর সে আবার এই একই স্বপ্ন দেখল। সেবারে তো নিজের হাতে আসিলের করে দেওয়া ব্যান্ডেজ দেখে নিজেকে ক্ষান্ত করেছিল। আর আজ সেই কলঙ্কিত রমণীটি তার পাশেই আছে। ফারহাদ পাশে তাকালো। আসিল সেই একইভাবে আরামে শুয়ে আছে। পা দুটো এখন ফারহাদের পায়ের ওপর। ফারহাদ এগিয়ে গেল আসিলের দিকে। নমনীয় মুখখানির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। সাথে সাথে মাথায় চাগার দিয়ে উঠল ফারুক রহমানের কর্মকাণ্ডের কথা। সে কি করে ভুলে গেছিল আসিলকে তার বিয়ে করার আসল কারণ কি? চোয়াল শক্ত হলো ফারাদের, নিজের ওপর রাগ হলো ভীষণ। মুখ নিয়ে গেল আসিলের কানের কাছে। খাড়া নাক ঘষতে আরম্ভ করলো কানের পাশে অংশে। চোখ বন্ধ করে দাঁতে দাঁত পিষে ফিসফিসিয়ে বলল, জানো অ্যাঞ্জেল, আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। শত্রুর কন্যাতে আসক্ত কয়জনই বা হয়। মরছি আমি প্রতিটা মুহূর্তে, শুধু পারছি না মারতে তোমায়। আমার হৃদয় যে আমার বিরুদ্ধে। তোমায় আঘাত দিলে সে উল্টো আমায় অভিযোগ করে, অভিমান করে আমার উপর। আমি নিজেকে নিজেই বুঝে উঠতে পারছি না, এক গোলকধাঁধায় ফেসেছি আমি। তুমি একটু আমায় বর্ণনা করবে? তন্ত্রাগত আসিল কি বুঝল তা বোঝা গেল না। ভ্রু কুঁচকে ঠোঁট ফুলিয়ে পাশ ফিরে এক হাতে জড়িয়ে ধরল ফারহাদের গলা, প্রশস্ত বুকে মুখ গুজল। ফারহাদ আরও একটু পক্ষপাতী হয় আসিলের। ঘোর লেগে আসে তার। আসিলকে ছুঁয়ে দেওয়ার ইচ্ছে জাগ্রত হয়। কিন্তু ফারহাদ এই সংকটময় নারীর কাছে যাবে না, হারাবে না তার কৃষ্ণবর্ণ হৃদয়কে। দূরে থাকবে সে, সম্মুখে রহিবে না। সেই মায়াবী রমণীর হাত সরিয়ে বিছানা ছাড়ল ফারহাদ। রুম ত্যাগ করে পৌঁছালো তার প্রিয় স্টাডি রুমে। দেওয়ালে টাঙানো তার মা বাবার ফটোর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মনে প্রশ্ন জাগলো, সে কি সত্যিই তার বাবা কিংবা মা? কারোর মতো দেখতে হয়নি? দাবিয়ে রাখলো প্রশ্নটি। মাথা ব্যথা অনুভব করছে সে। 4 সিটের সোফাতে নিজের চওড়া শরীর বেছালো। আজ বুকটা কেমন খালি খালি লাগছে। সকাল 7টা 30। চাঁদকে ভয় দেখিয়ে সরিয়ে দিয়ে সুজি মামা নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, নিজের আলো ছড়িয়ে দেয় ধরনীর বুকে। পাখিরা নীড় ছাড়ে, মানবজাতিরা বেরিয়ে পড়ে নিজ নিজ ক্ষেত্রে। আড়মোড় ভেঙে উঠে বসল আসিল, ঠোঁটে মিষ্টি হাসি। মেজাজটা বেশ ফুরফুরে আজ। হয়তো কাল রাতে সত্যিটা জানতে পেরেছে তাই। গাঢ় নিঃশ্বাস নিতে পুরো রুমে চোখ বুলালো। না, আজও ফারহাদ রুমে নেই। এটা তো রোজকার মতো। আসিল ঘুম থেকে উঠে কখনোই ফারহাদকে রুমে দেখে না, তাই আজও খাস পাত্তা দিল না এই বিষয়ে। ব্রাশ করে গোসল শেষ করে বেরিয়ে আসলো। সাদা লং কামিজ, হালকা গোলাপি অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট, সেম রঙের ওড়না মাথায় দিয়ে 8টার দিকে নিচে নেমে এলো। কিচেন থেকে টুকটাক শব্দ পেয়ে আসিল এগিয়ে গেল কিচেনের দিকে। সাবিনা আন্টি সকালে নাস্তার জন্য সব কিছু রেডি করছে। আসিল মুচকি হেসে সালাম দিল। সাবিনা আন্টিও বিস্তারিত হেসে সালামের উত্তর দিল। তারপর জিজ্ঞাসা করলো, বৌমা, তুমি রান্নাঘরে কিছু লাগবে? জি না আন্টি, আসলে আমি আজ সকালে নাস্তা বানাতে চাচ্ছি। হ্যাঁ, বেশি কিছু তো পারি না বানাতে, কিন্তু আমি আমার বেস্ট ট্রাই করব। আর সাথে তো তুমি আছোই। এটা কি বলছো মা? তোমার নানি শাশুড়ি শুনলে যে আমার উপর রাগ করবে। আসিল চোখ দিয়ে আশ্বাস দিয়ে বলল, সে তুমি চিন্তা করো না, নানুকে আমি সামলিয়ে নেব। শুধু তুমি আমায় হেল্প করো ব্যাস। এমনিতেও বিয়ে হয়েছে প্রায় মাসখানেক, একদিনও রান্না করিনি। বউ বউ ফিলিংসই পাচ্ছি না আমি। ঠোঁট ফুলিয়ে সাবিনা আন্টি হেসে ফেলল আসিলের বাচ্চা সুলভ কথায় আর আচরণে। আসিলের থুতনি ধরে মিষ্টি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আছি তোমার সাথে। ইয়া, ধন্যবাদ আন্টি। একদম শাশুড়ির মতো হয়েছ, সবার মন জয় করতে পটুর তুমি। আসিল বিপক্ষে ছোট্ট হাসি ফুটিয়ে তোলে। পরোটা, মুরগির মাংসের চাপ, বিট গাজর ভাজা, মিষ্টিতে সেমাই আর অরেঞ্জ জুস তৈরি করে ফেলল আসিল।
আর সাবিনা আন্টি দুজন মিলে 9:30টার মধ্যে সব শেষ। খাবার টেবিলে পরিবেশন করার সময় ফারিয়াও এসে হাজির। আসিল আর ফারিয়া মিলে নাস্তা সাজাচ্ছে টেবিলে। সাবিনা আন্টি এটো থালা বাসনগুলো বেসিনে দাঁড়িয়ে ধুচ্ছে। উফ ভাবি, আমার তো তর্স হইছে না গো, খাবারগুলো দেখেই ইয়ামি মনে হচ্ছে। তাই নাকি? হুম। ফারিয়ার তো একটা মাংসের টুকরো মুখেও পুড়ে ফেলেছে। আর আসিল পেট চেপে হাসছে। আসিলের হাসির কারণ আমাকেও একটু বলো, আমিও হাসি। নানু ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসতে বসতে বলল। ফারিয়া গিয়ে তার নানুর পেছন থেকে গলা জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল, নানু গেস করো তো আজকের নাস্তা কে তৈরি করেছে? নানু ভাবুক চেহারার সাথে বিস্মিত কণ্ঠে বলল, কে? আওয়ার অনলি ওয়ান কিউট অ্যান্ড বিউটিফুল ভাবি। আসিল? তাই? ভ্রুকুচকে আসিল হাসার চেষ্টা করে বলল, জি নানু, কিন্তু প্লিজ তুমি সাবিনা আন্টিকে কিছু বলবে না। আমারই আজ নাস্তা বানাতে মন চেয়েছে। আন্টি তো মানাই করছিল, কিন্তু আমি শুনিনি। ভালো হয়েছে সাবিনা মানা করেনি, না হলে আমরা আমাদের মিষ্টি আসিলের হাতের রান্না কিভাবে টেস্ট করতাম। আসিল দৌড়ে গিয়ে নানুর আরও এক গালে চুমু দিল। অতপর সবাই নিজ নিজ চেয়ারে বসে পড়ল আর অপেক্ষা করতে লাগলো ফারহাদের। কিছুক্ষণ পর ফারহাদ সিঁড়ি বেয়ে নেমে এলো। আসিল একবার ফারহাদের দিকে বাঁকা চোখে তাকালো। সে তৃতীয়বারের মতো ক্রাশ খায় তার পার্সোনাল বরের উপর। ভেজা চুল, স্নিগ্ধ চেহারা, হাফ হাতা টি শার্ট, এর মধ্যে থেকেই বেরিয়ে থাকা ফোলা ফোলা মাসল, ফিট বডি, খয়েরি চোখ। ইস, তার বরটা এত হ্যান্ডসাম কেন? ফারহাদ গুড মর্নিং বলে চেয়ার টেনে বসে। আসিলের দিকে এক নজর তাকিয়ে দেখলো মেয়েটাকে আজ বেশ চঞ্চল আর ফুরফুরে লাগছে। আসিল ফারহাদের দিকে প্লেটে খাবার সাজিয়ে এগিয়ে দিল। ফারহাদ খাবারের দিকে তাকিয়ে একটু অবাক হলো, কারণ সকালের নাস্তা বলতে বেশিরভাগ সময় ফারহাদ সালাদ, জুস বা ভেজিটেবল স্যান্ডউইচ প্রোভাইড করে, কিন্তু আজকের নাস্তা একদম ভিন্ন, আলাদা। ফারহাদ কোনো প্রশ্ন না করে সবার সাথে খাওয়া শুরু করলো। খাওয়ার এক পর্যায়ে গিয়ে ফারিয়া বলে উঠল, দাদাই রান্না কেমন হয়েছে? কেন? ফারাবি ছোট উত্তর দেয়। ফারিয়া আবার বলে, মানে দাদাই আজ নাস্তা কে বানিয়েছে জানো? কে? ভ্রুকুচকে ভাবি। ফারাদ এবার পূর্ণদৃষ্টি রাখে আসিলের ওপর। মেয়েটা কেমন চুপচাপ খেয়ে যাচ্ছে, ঠোঁটে লেগে রয়েছে লাজুক হালকা হাসি। ফারিয়ার কথার বিপরীতে ফারাদ ছোট্ট করে বলে, ও। ফারাদের উত্তরে আসিলের মন ক্ষুণ্ণ হয়। ফারাদের এরকম উত্তর সে আশা করেনি। রান্না তো সে সবার কাছ থেকেই বাবা শুনবে বলে করেনি, করেছে ফারাদের কাছ থেকে সুন্দর নমনীয় বাক্য শোনার জন্য। মনটা খারাপ হয়ে যায় আসিলের। প্লেটের খাবারটুকু শেষ করে সবার উদ্দেশ্যে বলে, আমি উঠি, কলেজ যাব, তাই রেডি হয়ে নিই। হাসার চেষ্টা করে। সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। মনমরা হয়ে সাদা রঙের হিজাব বাঁধলো, ওড়না পিন করলো, ওয়ারড্রোবের নিচের সাইডটা খুলে একটা পামশু জুতা পরে নিল। তারপর তার স্টাডি রুমে ঢুকে, যেটা আগে বাররুম ছিল, ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। এরই মধ্যে ফারাদ রুমে প্রবেশ করলো। অফিসের জন্য তার জামা কাপড় আজও বিছানার উপর সাজানো। ফারাদ কাপড়গুলো ইগনোর করে ওয়ার্ড্রোব থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফারাদ বেরিয়ে এলো। ফোন, গাড়ির চাবি নিয়ে রুম ত্যাগ করলো। আসিল নামক একটি মেয়ে যে তার সাথে কলেজ যাবে বলে ব্যস্ত হয়ে নিজের ব্যাগ গোছাতে ব্যস্ত, তার উপর আবার আইডি কার্ড পাচ্ছে না। অনেক খোঁজার পর আইডি কার্ড নিজের ব্যাগের মধ্যেই পেল। ফারাদ যেন মেয়েটাকে বেমালুম ভুলেই গেল। পিঠে ব্যাগ নিয়ে রুমে এসে দেখলো ফারাদ রুমে নেই। বিছানার উপর কাপড়গুলি একইভাবে রাখা। আসিল ভাবলো ফারাদ হয়তো এখনো নিচে। দ্রুত পায়ে আসিল নিচে নেমে এলো। নানু আর সাবিনা আন্টি সোফায় বসে গল্প করছে। নানুর দিকে তাকিয়ে আবার পুরো ড্রয়িং রুমে চোখ বুলালো। না, ফারহাদ কোথাও নেই। তাহলে কি তাকে না নিয়েই ফারহাদ চলে গেল? আসিলকে দাঁড়িয়ে থাকতে দেখে নানু ভ্রুকুচকে বলল, পরি তুমি কলেজ যাবে না? ফারহাদ তো সেই আগেই বেরিয়ে গেছে। আসিলের মুখটা থমথমে হয়ে গেল। উদাসীনতায় ছেয়ে গেল মন, মস্তিষ্ক। বুকের মধ্যে কেমন চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে তার। খারাপ লাগাকে সাইড করে ঠোঁটের কোণে কৃত্রিম মৃদু হাস্য ফুটিয়ে তুলে বলল, আসলে নানু ওনার একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল, তো তাই তাড়াতাড়ি চলে গেছে। আমি ড্রাইভার আঙ্কেলের সাথে চলে যাব। আচ্ছা তাহলে আসি, আল্লাহ হাফেজ। ড্রয়িং রুম টপকানোর সাথে সাথে চোখের পানি যেন বাধা মানল না, অবাধ্য হয়ে গড়িয়ে পড়ল গাল বেয়ে। আসিলের কাছে ফারাদের হঠাৎ এরকম আচরণ অমান্য, অবাঞ্ছিত আর কষ্টদায়ক। কলেজ, মিস আসিল, ক্যান আই টক টু ইউ? আসিল আর আয়েশার পা থেমে গেল। পিছনের দিকে তাকাতেই আসিলের উদাসীন মুখমণ্ডলে ছেয়ে গেল রাগ, বিরক্তি। সেই ক্যান্টিনের ছেলেটা আবার। আচ্ছা, ছেলেটার কি লজ্জা নেই? আসিল বিরক্তির সাথে বলল, নো। আসিল প্লিজ, জাস্ট ওয়ান লাস্ট টাইম। ওহ এক্সকিউজ মি, আমি কাল বললাম যে আমি মিস না মিসেস, চোখের সাথে কানটাও গেছে নাকি? জাস্ট অসহ্য।
জিসান এবার আসিলের মুখোমুখি এসে দাঁড়ালো। আসিল কিছুটা পিছিয়ে গেল। জিসান অনুনয় স্বরে বলল, প্লিজ ফরগিভ মি, কালকের আচরণে আমি ভীষণ অনুতপ্ত। আয়েশা এবার আসিলের কানে কানে বলল, বনু মালটাকে ক্ষমা করে বিদায় কর, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আসিলে এবার নড়ে চড়ে জিসানের উদ্দেশ্যে বলল, আচ্ছা যান, করলাম ক্ষমা, চাইবো তৃতীয়বার যেন আপনার সাথে দেখা না হয়, চল আসু। আসিল আর আয়েশা ক্লাসে চলে গেল। এদিকে জিসান এক বিচ্ছিরি মার্কা হাসি দিয়ে বিড়বিড় করে বলল, উফ বেবি, তোমার এই দেহভঙ্গিমাতে আমি যে ফিদা। এরকম রিফিউজ আমায় কেউ করেনি। এত তাড়াতাড়ি তো আমার থেকে পিছন ছাড়াতে পারবে না ডার্লিং। দুপুর 1:30। রোদের তেজ সামান্য বেড়েছে। গায়ে জড়ানো হালকা ফুলকা জ্যাকেট খুলে বন্ধুকে বিদায় জানিয়ে ক্যাম্পাস গেট থেকে বেরিয়ে এলো। ড্রাইভার আঙ্কেলকে কল করবে বলে ব্যাগ থেকে ফোন বের করতে গেলেই চোখ পড়ে কিছু দূরে রাস্তার ওই পাশে দাঁড়ানো রেজওয়ানের দিকে। পাক্কা 3 দিন পর রেজওয়ানের দেখা মিলল। রেজওয়ান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনে লাল গোলাপ হাতে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফারিয়ার ক্লাসের একটি মেয়ে। দূরে থেকেও ফারিয়ার বুঝতে অসুবিধা হলো না মেয়েটাকে। মেয়েটির নাম মিশু, সুন্দরী এক বালিকা সে। দূর থেকে ফারিয়া দেখছে মেয়েটি মাথা নিচু অবস্থায় কিছু একটা বলল। মেয়েটির কথা শুনে রেজন মুচকি এসে পকেটে হাত ঢুকে সোজা দাঁড়িয়ে এক নজর ফারিয়ার দিকে তাকিয়ে তার বুকের বাপাশে আঙুল দ্বারা ইশারা করে শান্তভাবে কিছু বলতে মেয়েটা চোখ তুলে তাকায়। তারপর রেজওয়ান মেয়েটির হাত থেকে গোলাপ ফুলটা নিয়ে নিতেই মেয়েটা মাথা তুলে ক্ষীণ হেসে প্রস্থান করলো রেজওয়ানের সামনে থেকে। ফারিয়ার বুকটা কেঁপে উঠল। চোখটা বুজে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফারিয়ার কানে এলো কারোর ধরা গলার স্বর, তুমি খুব ভাগ্যবতী ফারিয়া। ইস, তোমার কপালে রেখাগুলি যদি আমার কপালে থাকতো। চোখ তুলতেই মিশু নামের মেয়েটি চোখ মুছতে মুছতে চলে গেল। তাহলে কি মেয়েটা কাঁদছে? ফারিয়া কিছু বলতে গিয়েও পারল না। রাস্তা পার হয়ে রিজওয়ানের সামনে দাঁড়াতেই রেজওয়ান মুচকি এসে দরজা খুলে দিল। ফারিয়া বিনা বাক্যে বসে পড়ল। রেজওয়ানও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। মিমি মিশু কি বলছিল আপনাকে? রেজওয়ান ঠোঁট টিপে হাসল। এই প্রশ্নেরই তো অপেক্ষায় ছিল সে। রেজওয়ান স্বাভাবিকভাবেই বলল, কি আবার প্রেম বিনোদন দিতে এসেছিল? তো আপনার উত্তর কি ছিল? যদি বলি আমি গ্রহণ করেছি তার বিনোদন। চটে গেল ফারিয়া। ব্যাগ খুলে সেটা দিয়ে রেজওয়ানকে মারতে শুরু করলো। কিলঘুষি দিচ্ছে ইচ্ছে মতো, চুল টেনে পাক দিচ্ছে ইচ্ছে মতো করে মারছে সে রেজওয়ানকে। রেজওয়ান গাড়ি থামিয়ে দেয়। ফারিয়াকে থামাতে থামাতে বলে, আহ উফ মাগো, লাগছে, জান ছাড়ো, আল্লাহ বাঁচাও ফারিয়া প্লিজ। কেন? কেন এবার লাগছে কেন? এই বলার আগে মনে ছিল না তোর? 3 দিন, পুরো 3 দিন আমার সাথে কথা বলিসনি তুই। না যাওয়ার আগে বলে গেছিস। আজ আবার অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছিস, হ্যাঁ? ইস জান, তোমার ভাষাতে কি অবনতি ঘটেছে। অবনতি তো তোর এবার হবে। ফারিয়া আবার মারতে শুরু করলে রেজওয়ান ফারিয়ার হাত দুটো ধরে ফেলে। চোখে চোখ রাখলো। ফারিয়া মুহূর্তেই কেমন যেন শান্ত হয়ে গেছে। ফারিয়ার হাত বুকের ডান পাশে চেপে ধরে মুখ এগিয়ে ঠেকলো কানে। ঠোঁট স্পর্শ করলে কেঁপে উঠল ফারিয়া। রেজওয়ান ফিসফিসিয়ে বলল, ঠিক এখানে বুকে জায়গা দিয়েছি তোমায়, এখানেই তুমি থাকবে। আমি আমানতের খেয়ানত করি না। ছলছল চোখে তাকালো রেজওয়ানের দিকে। এই মানুষটা তার প্রতিটা প্রহরে থাকে। তার কাছে প্রণয়ের প্রথম নাম রেজওয়ান। প্রচণ্ড ভালোবাসে সেই মানুষটাকে। মিশুর কথা মতো সত্যি সে ভীষণ রকম ভাগ্যবতী। ফারিয়ার ভাবনা চিন্তার মাঝে রেজওয়ান ঘোর লাগা কণ্ঠে বলে, 3 দিন ভীষণ এনার্জি লস হয়েছে একটু। না, আর বলার দরকার পড়ল না রেজওয়ানের। ফারিয়া ভালোবাসা বিনিময় করলো পরম আবেশে। গলা জড়িয়ে রাখলো 2 হাত দিয়ে। রেজওয়ানও নিজের হাত নামিয়ে ফারিয়ার কোমর জড়িয়ে ধরল। অফিসে? ফারাদ, তুমি বিয়ে করছো? ল্যাপটপ থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই ফারাদের রাগ তুঙ্গে উঠে গেল। চোখগুলি মুহূর্তে রক্তবর্ণ ধারণ করলো।